বন্ধুরা, আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্যানভাসার কৃষ্ণলাল। চাকুরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকুরি রাখিতে পারিল না। সকাল হইতে রাত 10টা পর্যন্ত ডাউন খুলনা প্যাসেঞ্জার, 10টা 45 কলিকাতা টাইম। ট্রেনের সুটকেস হাতে শিয়ালদহ হইতে বারাসাত এবং বারাসাত হইতে শিয়ালদহ পর্যন্ত তাঁতের মাকুর মতো যাতায়াত করিয়া ও ক্রমাগত দত্তপুকুরের বাতের তেল, বাত বেদনা, ফুলো, কাঠাঘা, পোড়াঘা, দাঁত কনকনানি, এক কথায় যত রকম ব্যথা, শুলানি, কামড়ানো আছে সব এক নিমেষে চলে যাবে। আজ 24 বছর এই লাইনে ওষুধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করছেন, সকলেই এর গুণ জানেন বলিয়া চিৎকার করিয়াও চাকুরি রাখা গেল না। সেদিন বসু মহাশয়, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নিত্যগোপাল বসু, কৃষ্ণলালকে ডাক দিয়া বলিলেন, পালমশাই, কাল রাত্রের ক্যাশ জমা দেননি কেন? আজ্ঞে, অনেক রাত হয়ে গেল, খুলনার ট্রেন প্রায় 20 মিনিট লেট। দেখুন, আগেও আমি অন্তত 17 বার আপনাকে সাবধান করে দিয়েছি। খুলনার ট্রেন 10টা 21 স্টেশনে আসে। আমি 11:30 পর্যন্ত অফিসে বসেছিলাম শুধু আপনার জন্যে। নিতাই 2বার স্টেশনে দেখে এলো, ট্রেন রাইট টাইমে এসেছে, লেট 1 মিনিটও ছিল না। আজ্ঞে বড়বাবু, শরীরটা কাল বড়ই। ও আপনার পুরনো কথা, ও কথা আর শুনবো না আজ। যাক, ক্যাশ এনেছেন এখন? কৃষ্ণলাল অপরাধীর মতো বড়বাবুর মুখের দিকে চাহিল, বলিল, ক্যাশটা আনি গে যাই। না, একটু মুশকিল হয়েছে। আচ্ছা আসি। যান, আসুন। কৃষ্ণলাল তবুও দাঁড়াইয়া আছে দেখিয়া নিত্যগোপাল বাবু বলিলেন, কি হলো? আজ্ঞে, ওবেলা দেব ওটা, বাসায় এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে। আমি যার সঙ্গে থাকি। আপনি কোথায় গিয়েছিলেন? একটু বেড়াতে বার হয়েছিলাম, ওই গোলদিঘির দিকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করিনি। কেন করিনি তাও আপনি জানেন। রাত 10টার পরই ক্যাশ এনে দেওয়ার কথা। আপনি বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসারের কাজ করে। জানেন না যে ক্যাশ তখনই জমা নেওয়ার নিয়ম আছে? আজ্ঞে, এরকম আরও কতবার হয়েছে বলুন দেখি। আপনার কথার উপর বিশ্বাস করা যায় না আর। বড়ই দুঃখের কথা। আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনার অনেক দোষ সহ্য করেছি আমরা, কিন্তু এবার আর নয়। আপনি এ মাসের এই কদিনের মাইনে নিয়ে যাবেন আপিস খুললে, কমিশনের হিসেবটাও সেই সঙ্গে দেবেন। যান এখন। অবশ্য এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই। নিত্যগোপাল বাবুকে সে যথেষ্টই বলিয়াছিল। নিত্যগোপাল বাবুর বুড়ো কর্তাকে গিয়া পর্যন্ত ধরিয়াছিল। শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিলেই চাকুরি যখন যাইবার হয় তখন তাহাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না। মৃত্যুপথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, ধরা বাঁধা। সুতরাং চাকুরি গেল। তখন বেলা 2:30। সকাল হইতে ইহাকে উহাকে ধরাধরির ব্যাপারেই এতক্ষণ সময় কাটিয়াছে। স্নান আহার হয় নাই। 25/2 রামনারায়ণ মিত্রের লেনে ঢুকিয়াই যে টিনের চালওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠকোঠার ঠিক সামনেই আজকাল কর্পোরেশনের সাধারণ স্নানাগার নির্মিত হইয়াছে, তারই পশ্চিম কোণে 17 নম্বর ঘরে আজ প্রায় 11 বছর ধরিয়া কৃষ্ণলালের বাসা। কৃষ্ণলাল ঘরে একা থাকে না। ছোট্ট ঘরে 3টি ময়লা বিছানা মেঝের উপর পাতা। সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া ঘুমাইতেছে। আরেকজন রুমমেট ট্রামের কন্ডাক্টর। 4:30টার পর সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘণ্টার জন্য বাসায় আসে এবং তারপরেই সাজিয়া গুজিয়া কোথায় বাহির হইয়া যায়। নিচে পাইস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালের সারা পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল, এত বেলায়? বেলায় তা কি হবে, চাকরিটা গেল আজ। সে কি, এতদিনের চাকরিটা? কত করে বললুম বড়বাবুকে, তা শোনে কি কেউ? গরিবের কথা কে রাখে বলো? হয়েছিল কি, ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল বলে তুমি ক্যাশ ভেঙেছ। তাই তো, তাহলে এখন উপায়? দেখি কোথাও আবার চেষ্টা জুটে যাবে একটা না একটা। আমাদের এক দোর বন্ধ, 1000 দোর খোলা। আমাদের অন্ন মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পাইস হোটেল হইতে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীনকুণ্ডু লেনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, ও গোলাপি, গোলাপি। তাহার সারায় যে বাহির হইয়া আসিল সে বর্তমানে রূপ যৌবনহীনা প্রৌঢ়া।
পরনে আধময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে গাছ কয়েক কাচের চুড়ি, দুগাছা সোনা বাঁধানো পেটি, মাথার চুলে পাক ধরিয়ে আছে, গায়ের রং এখনও বেশ ফর্সা। গোলাপিকে 30 বছর আগে দেখিলে ঠিক বোঝা যায় তো গোলাপি কী ছিল, এখন আর তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসারের পদে বাহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জার কি করিয়া সহজেই ভুলিয়া যাইত। জলের মতো পয়সা আসিতে লাগিল। এই নবীনকুণ্ডু লেনেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন নতুন যৌবন, হাতেও কাঁচা পয়সা। গোলাপির তখন বয়স 16-17। রূপ দেখিয়া রাস্তার লোকে চমকিয়া দাঁড়াইয়া যায়। গোলাপির মার হাতে বছরে বছরে মোটা টাকা জমে। কৃষ্ণলাল সেই হইতে নবীনকুণ্ডু লেনের নৈশ অধিবাসী। কত কালের কথা, গোলাপির ঘরে মেহগনি কাঠের দেরাজ হইল। ঘরের দেওয়ালে বিলম্বিত বড় বিলাতি কাঁচ বসানো আয়না হইল। সেকালে প্রচলিত ম্যাকাসার অয়েলের শিশির পর শিশি ভিড় জমাইয়া তুলিল। বাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষার উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে, প্রতিদিনের আয় 3 টাকা, 2.5 টাকার নিচে নয়। একদিন গোলাপির মা অভিমানের সুরে বলিল, যাই বলো বাপু, গোলাপি আমায় প্রায়ই বলে একখানা বাড়ি তার নিজের না হলে চলে না, আর তা তেমন কপাল কি, এই এক বাড়িতে 36 জনার সঙ্গে। কেন মা, তার ভাবনা কি? কালই ঘর দেখে দিচ্ছি। কত টাকা ভাড়ার মধ্যে হবে বলো? এই আমাদের পাড়াতেই আছে। যা তুমি বলবে, 20 কি 25। 30 টাকায় একখানা ভালো বাড়ি এই পাড়াতেই আছে, তাহলে তাই না হয়? হ্যাঁ হ্যাঁ, এ আবার আমায় জিজ্ঞেস করতে হয় মা। গোলাপিরা নতুন বাড়িতে উঠিয়া আসিল। বড় পাঁচি বলিল, ওলো একটু রয়েস হয়ে নিস, দেখিস যেন আবার দড়ি না ছেড়ে। খুব বরাত তোর, যা হোক গোলাপি। আর আমাদের ওই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গ্যালাসে খুলে রাখেন। কদিন বললাম একখানা ঢাকাই শাড়ি আর একটা বাজা ঘড়ি দাও দেওয়ালে টাঙানো, তা বুড়ো মরা আজ 7 মাস ঘুরুচ্ছে। আজ এলে হয় একবার, ওর দাঁত খুলে জলের গ্যালাসে ডুবিয়ে রাখা বের করে দেব। শুধু বাড়ি, গোলাপির টেবিল হারমোনিয়াম হলো, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোন সুখ গোলাপির বাকি ছিল? প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া, অবশ্য ঘোড়ার গাড়ি, কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যাসের মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। বছরের পর বছর কাটিয়া গেল। গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখে স্বচ্ছন্দে প্রতিষ্ঠিত দেখিয়া তাহার মা একদিন নবীনকুণ্ডু লেনের মায়া কাটাইয়া বোধহয় উর্বশী বা তিলোত্তমালোকে প্রস্থান করিল। অমন জাকির শ্রাদ্ধ এই অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপির যৌবনে ভাটা পড়িল। কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল। দত্তপুকুরের তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল। রেলগাড়ির কামরাও নিত্য নতুন ক্যানভাসারে ভরিয়া গেল। যা ছিল কৃষ্ণলালের একার, তাহার মধ্যে অনেক ভাগ বসিল। পূর্বের সচ্ছলতা কমিতে লাগিল। তারপর আরও 10 বছর কাটিয়া গিয়াছে। এই 10 বছরে সুন্দরী গোলাপি কুরুপা প্রৌঢ়াতে পরিবর্তিত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে এই বাড়িটিতে থাকিতে হয়। তবুও কৃষ্ণলালের যাহা কিছু উপার্জন এইখানেই তাহার সদ্ব্যয়। গোলাপিও তাহা বোঝে। এই 30 বছরের মধ্যে সে কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলিল, গোলাপি, চাকরিটা গেল। গোলাপি বিস্ময়ের সুরে বলিল, সে কি গা? বড়বাবু রাগ করেছে, কাল ক্যাশ জমা দিইনি বলে। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এখনও দোষ গেল না, তা ওরা কি করে রাখে তোমায়? কাল কোথায় গিয়েছিলে? সে খরচ নয় গোলাপি, দক্ষিণেশ্বর সেদিন যাওয়ার দরুন দেনা ছিল, মনে নেই? কাবুলির কাছ থেকে টাকা নেইনি। রাত 10টার পরে স্টেশনের গেটে আমায় ধরেছে, রুপি দাও। শেষে ভাবলাম কি ছোড়া মারবে নাকি, ভয়ে পরে দিয়ে দিলাম টাকা। কাবুলির দেনা, ও হজম করা কঠিন। তা নেও, বেশ হয়েছে। এখন খাওয়া হয়েছে না হয়নি? আমার উদ্দিষ্টে ঝিগিরি নাচছে, সে তো দেখতে পাচ্ছি। তখন বললুম পাড়াগাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘরদোর বেঁধে দুজনে থাকা যাবে। তা না, তোমার বাপু কলকাতা আর কলকাতা।
কলকাতা ছেড়ে আমি থাকতে পারবো নি। এখন থাকো কলকাতায়, কে এখানে খাওয়াই দেখি। জুটে যাবে, এখানেই জুটে যাবে, অত ভাবনার কারণ নেই। তোমার এ বুড়ো বয়সে চাকরি নিয়ে তোমার জন্য বসে আছে, এখন আর কি তোমায় হাত পা নেড়ে বক্তৃতা করবার গতর আছে নাকি? দেখিয়ে দেব গোলাপি, দেখবি। ভদ্র মহোদয়গণ, এই সেই বিখ্যাত আদি ও অকৃত্রিম দত্তপুকুরের বাতির তেল। ইহা ব্যবহারে সর্বপ্রকার বাদ বেদনা, মাথা ধরা, দাঁত কনকনানি, কাউর চুলি কাটাগা পোড়াগা। গোলাপি হাসিতে হাসিতে বলিল, থাক গো গোসাই, আর বিদ্যে দেখাতে হবে না। সবাই জানে তুমি খুব ভালো বক্তৃতা দিতে পারো। আহা, কি হাত পা নাড়ার ছিরি, যেন থিয়েটারের অ্যাক্টও করছেন। তাহলে বলো, চাকরিতে নেবে কি না? নেবে না আবার? 100 বার নেবে। আমি যাই এখন ঝিগিরি করে নিজের পেট চালাবার চেষ্টা দেখি। নিজেই খেতে পাবে না, তা আবার আমায় খাওয়াবে কত্তুকে? কি উদ্দিষ্ট যে নিয়ে এসেছিলাম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্যত হইয়াছে দেখিয়া গোলাপি বলিল, বসো, দুটো মুড়ি টুড়ি মেখে দিই, খেয়ে একটু চা খেয়ে যাও। অগত্যা কৃষ্ণলাল বসিল, বলিল, তাহলে বক্তৃতা এখনও দিতে পারি, কি বলো? নেও, আর আধিক্যতায় কাজ নেই, দিতে পারো তো। সত্যি কথা যদি বলি তবে তো পায়া ভারী হয়ে যাবে। কি বলো না গোলাপি, বলতেই হবে। তোমার মতো কারো হয় না। আমি তো কতই দেখলাম দাঁতের মাজনের, ওষুধের ফিরিওয়ালা আমাদের এই গলির মুখে হারমোনিয়াম গলায় বেঁধে নাচে, বক্তৃতা দেয় পোড়ার মুকুরা, কিন্তু সেই সব ফিরিওয়ালা তোমার মতো নয়। কৃষ্ণলাল রাগের সুরে বাধা দিয়ে বললে, কিসের সঙ্গে কিসের তুলনা? তোকে নিয়ে আর পারিনি দেখছি। তারা হলো ফেরিওয়ালা, আমরা হলাম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে যারা গান গেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নেচে বেড়ায়, আমরা কি সেই দলের? অপমান হয়, ও কথা আমাদের বলো না। যাক যাক, ভুল হয়েছে। তুমি এখন ঠান্ডা হয়ে বসে চা খেয়ে নাও। গোলাপির মন আজ বেশ খুশি। কতদিন পরে যেন যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর সে আবার শুনিল। 30 বৎসরের অন্ধকার কালোছেরা পর্দাটা কে টানিয়া সরাইয়া দিল। সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে আমার কাছে এসে অবশ্যই খেয়ে যাবে। এই বৃদ্ধ বয়সে না খেলে শরীর থাকবে কেন? আমায় কিছু দিতে হবে না এখন। ওই সোনার বেনেদের ঠাকুর বাড়িতে একটা ঝির দরকার, সকাল সন্ধ্যে কাজ করব। আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব। তা তোমায় বলাও যা, না বলাও তাই। তুমি কি আসবে? তোমায় আমি চিনি কি না? কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো, তোর রোজগার এইবার খায় দিন কতক। সেই স্বাদ আমার আছে অনেক দিন থেকেই। আচ্ছা, তাহলে এখন আসি, ওবেলা হয়তো আসবো সন্ধ্যের পর। তাহার পর 1 মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপির বাড়ি কৃষ্ণলাল আর আসিল না। সুখের দিনে গোলাপিকে সে অনেক দিয়াছে, এখন দুঃখের দিনে বসিয়া বসিয়া গোলাপির অন্ন ধ্বংস করিবে, তেমন বংশে জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপিও প্রৌঢ়া, ঝিগিরি ভিন্ন, এখন তার আর কোনো উপায় নাই। মেষের ভাড়া বাকি পড়িয়াছিল 2 মাসের। মেষের অধ্যক্ষ কৃষ্ণলালকে ডাকিয়া বলিল, কি কৃষ্ণবাবু, আমাদের রেন্টটা কি হবে? আজ্ঞে ক্ষেত্রবাবু, দেখতেই তো পাচ্ছেন, চাকরিটা গেল, হাতে কিছু নেই। এই অবস্থায় ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া জোগাবো কোথা থেকে, সেটাও তো দেখতে হবে। 2 দিন সময় নিন, তারপর আপনি দয়া করে সিট ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা দেখি। কৃষ্ণলাল পড়িল মহাবিপদে। একে খাইবার পয়সা নাই, তাহার উপর মাথা গুজিবার যে জায়গাটুকু ছিল তাহাও তো আর থাকে না। 3 দিন কাটিয়া গেল। 2-1টি পূর্ব পরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া 2 আনা ধার লইয়া পাইস হোটেলের ডাল ভাতে কোনো রকমে ক্ষুধা নিবৃত্তি করিয়াই 3 দিন কাটাইল। কিন্তু 3 দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। 2 পয়সার ছাতু বা মুড়ি সারাদিনে, শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে। তাহার পর পেট পুড়িয়া জল, কলের নির্মল জল। মেসে ম্যানেজার আবার ডাক দিলেন, বলিলেন, কিছু হলো? আগে এখনও এই ভাবছি। আমার লোক এসে গিয়েছে, কাল মাসের পয়লা, 2 মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেরও দিতে হবে। আমিও ছা পোষা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নেই। পরদিন সকালে জিনিসপত্র সমেত একটা টিনের ট্রাঙ্ক ও একটি ময়লা বিছানা। কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতো জায়গা কোথায় পাওয়া যায়? গোলাপি অনেকবার মেশে খবর লইয়াছে। মধ্যে একদিন 2 ঘণ্টা মেশের বাহিরের ফুটপাতে বসিয়াছিল তাহার অপেক্ষায়, কারণ ম্যানেজার তাহাকে চেনে, মেশে কুচরিত্রা স্ত্রীলোক ঢুকিতে দিবে না। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল,
এখন গোলাপির বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাহিবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত। ম্যাশ হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটা চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল। বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদ্দেশ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহিরিটোলার স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্তানি ফেরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল 1 পয়সার একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি পাইলে হইত এই সময় একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপর পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়া একবার চারিদিক চাহিল এবং কাছে কৃষ্ণলালকে দেখিয়া বলিল, একটু দয়া করে ব্যাগটা দেখবেন, 1 পয়সার বিড়ি কিনে আনি। বিড়ি কিনিয়া আনিয়া সে কৃষ্ণলালকে একটি বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করিয়াছিল ছোকরা একজন ক্যানভাসার। এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আজ্ঞে হাঁ। কী জিনিস? হাত কাটা তেল, সার্জিক্যাল মলম। বেশ পাওয়া যায়? কমিশন কেমন? ভালোই, খদ্দেরকে হাত কেটে দেখাতে সঙ্গে ছুরি থাকে, এই যে। ছোকরা জামার আস্তিন গুটাইয়া দেখাইল। কবজি হইতে কনুই পর্যন্ত হাতের সমস্ত অংশটা ছুরি দিয়া ফালা ফালা করিয়া ছেঁড়া। কৃষ্ণলাল শিহরিয়া উঠিয়া বলিল, এ কি, লাগে না? ছোকরা হাসিয়া বলিল, লাগে, আবার মলম লাগালে সেরে যায়। কীরকম আয় করেন? 24 টাকা থেকে 30-35 টাকা মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল। এত কাণ্ড করিয়া 30 টাকা, অথচ এমন সময় গিয়াছে যখন দত্তপুকুরের বাতির তেল ফিরি করিয়া সে মাসে 60-70 টাকা অনায়াসে রোজগার করিয়াছে। তাহার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালা ফালা করিয়া কাটিবার প্রয়োজন হয় নাই। ক্যানভাসারের কাজে আর সুখ নাই, আর সে কাজ করিবে না। পরদিন কৃষ্ণলাল কলিকাতা ছাড়িয়া স্বগ্রামে রওনা হইল। বসিরহাট স্টেশনে নামিয়া 7 ক্রোশ হাঁটিয়া তাহার পৈতৃক গ্রাম ইলশেখালি পৌঁছিতে বেলা 3টা বাজিল। গ্রামে তাহার দূরসম্পর্ক জ্ঞাতি ছাড়া অন্য কেহ আপনার জন নাই। নিজের পৈতৃক ভিটা জঙ্গলাকীর্ণ হইয়া পড়িয়া আছে। বহুদিন এদিকে আসে নাই, দেখাশোনাও করে নাই। ঘরের গড় কতদিন টেকে? আজ প্রায় 17-18 বছর পূর্বে 2-5 দিনের জন্য একবার পিসিমার শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল, সেই আর এই। জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেকে না। কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকে কথাবার্তা বলিতে জানে না, ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না। কলিকাতার রাস্তায় ভিখারিও চা খায়। তাহার উপরে পাড়া গায়ে যেমন জল কাদা তেমনি জঙ্গল। রাত্রে মশার উৎপাতে নিদ্রা হয় না। এরই মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়াছে। না, এখানে মন টেকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল, এখানে সবাই যেন সারাদিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ইহারা চরকতলার ক্ষুদ্র মাঠে বেলতলায় বসিয়া ফুকা হাতে আড্ডা দেয়, পরচর্চা করে। কোনো কাজ নাই, অথচ দুপুরে ভাত দুটি মুখে দিতে না দিতে এদের চোখ ঘুমে ঢুলিয়া পড়ে। দিবানিদ্রা চলে বেলা 4টা পর্যন্ত। তারপর ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহবা বাজারে 2 পয়সার সওদা করিতে যায়, সেখানেও আবার আড্ডা। এ দোকানে ও দোকানে বসিয়া তামাক খাওয়া। 4 পয়সার সওদা করিতে 3 ঘণ্টা লাগাইয়া সন্ধ্যার পর বাড়ি আসে। তারপরে আহার ও নিদ্রা। কেরোসিন তেলের দাম চড়িয়া গিয়াছে। তেল খরচ করিয়া আলো জ্বালাইয়া রাখিতে কেহ রাজি নয়। কয়েকবারই যাও, অন্ধকারে বসিয়া 2-একটা কথা বলো, গল্প করো, 1-আধ কলকে তামাক খাও, তাহার পর বাড়ি ফিরিয়া আবার বিছানা আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরকম জীবনে অভ্যস্ত নয়। এ কি জীবন! অথচ সকলেই বলিবে, দাদা, সংসার আর চলে না, বড় কষ্ট। কষ্ট গুছাবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ 25-30 বছর ধরিয়া যার কলিকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিয়াছে, এ ধরনের অলস শ্রম বিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে। সকালে উঠিয়াই নিচের তলায় কলে স্নান সারিয়া লইতে হইত। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমিয়া যাইবে কলে, আর স্নান করা চলিবে না। নিচের তলায় শেকরার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জি, পূব দিকের ঘরে যে মুঠেরা থাকে, সবাই আসিয়া কলে ভিড় লাগাইয়া দিবে। ইহার পর আসিবে একদল বালতি হাতে জল ধরিতে ও চাউল দুইতে। সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। উপরের 3 তলায় 3টি মেষের চাকরেরা, সকলেই কর্মব্যস্ত। ঘড়ি ধরিয়া কাজ কলিকাতায়।
সময় গেল 6টা বাজে। কখন কি হবে? দিন আরম্ভ হইয়াছে। এখনই বাবুর আসিয়া বাদ চাহিবে 8টা বাজিতে না বাজিতে। এতটুকু দেরি করিলে চলিবে না। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইত শিয়ালদহ স্টেশনে। প্রথমে 7:10 বারাসাত, 7:25 নৈহাটি, 7:45 রানাঘাট প্যাসেঞ্জার, 8:30 বনগা লোকাল, 8:50 দত্তপুকুর, 9:10 কেষ্টনগর লোকাল। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতির তেল, বাতির তেল, যত প্রকার বাত, ফুলা শুলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্রা ব্যবহারে ভদ্র মহোদয়গণ এই ওষুধটি আজ 30 বৎসর যাবৎ এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা 12টা পর্যন্ত। 12:55 শান্তিপুর ছাড়িয়া গেলে তবে সকালের কাজ মিটিল। কি জীবন, কি আনন্দ, কি পয়সা রোজগার! কাঁচা পয়সা রোজ আসে, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে সেই জানে খরচ করিতে, ইহাতে ক্ষোভ কি? কৃষ্ণলাল আরও মাসখানেক কোনো রকমে কাটাইল। আর চলে না, এ অলস জীবন তাহার অসহ্য। কখনো পা গুটাইয়া কর্মবৃত্তি অবলম্বন করিয়া এভাবে সে থাকে নাই। বেশি দিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়া যাইবে। কিন্তু কলিকাতায় গিয়া সে খাইবে কি? কোনো উপায় তো দেখা যাইতেছে না। ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটে আর চাকুরি হইবার সম্ভাবনা নাই। তবুও একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়? কিছু যদি না জোটে তবে আহিরিটোলার ঘাটে সেই হাত কাটা তেলের ক্যানভাসার ছোকরার সঙ্গে দেখা করিয়া, তবে ছুরি দিয়ে নিজের হাতটা ফালাফালা করিয়া কাটা এই বৃদ্ধ বয়সে ক্যানভাসারের চাকুরির মতো সম্মানের চাকুরি, আরামের চাকুরি আর নাই। কিন্তু হাত কাটিয়া দেখাইয়া জিনিস বিক্রয় করা, ওতে মান সম্ভ্রম থাকে না। এভাবে গ্রামে বসিয়া থাকা জীবন নয়। চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইবে না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাহাকে সামনের বছর 2-1 বিঘা ধান করিতে পরামর্শ দিল। কেহ বলিল, ডোভার ধারে জমিটা পড়ে আছে কেষ্টকুরো, তোমারই পৈতৃক জমি, এই শীতকালে মানকচু লাগাও ওটাতে, তবু হাটে হাটে কিছু ঘরে আসবে সামনের শীতকাল নাগাদ। কৃষ্ণলালের হাসি পায়। কলিকাতার রোজগার যে কী ধরনের! সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তাহার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কচু কুমড়া বেচিয়াও যে সে আয় হওয়া অসম্ভব, এই মূর্খ অর্বাচীনেরা তাহা কী করিয়া বুঝিবে? অবশেষে সে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলিকাতায় আসিয়া হাজির হইল। বাঁচিতে হয়তো ভালো করিয়াই সে বাঁচিবে। ট্রেনের পুরানো ক্যানভাসারদের সঙ্গে দেখা, নবশক্তি ঔষধালয়, কবিরাজ অনঙ্গমোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেট প্রভৃতি ফার্মের লোক সবাই জানে, সবাই খাতির করে। আরে এই যে কেষ্টদা, আজকাল আর দেখি নে যে। কেষ্টদা কোত্থুকে, বিয়ে থাওয়া করলেন নাকি এই বয়সে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা? দেখিনি ট্রেনে আর। জমি জমা দেখতে গেছিলে ভাইয়া? তা দেখবেই তো, থাকলেই দেখে, আমাদের কোনো চুলোই কিছু নেই। যা করে এই বিশ্বাস কোম্পানি, হিংসে হয় তোমায় দেখে। 200 টাকা বছরে আয়ের সম্পত্তি, বলো কি তবে তো তুমি, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণলালকে এই বিধি দেয় ও পানের কৌটা খুলিয়া সামনে ধরে। পুরাতন বন্ধুর দল। ইহাদের ফেলিয়া সে এতকাল ঘুমন্ত পুরীতে কাল কাটাইল যে কী ভাবিয়া। এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর ইয়ে আছে। আর সে কোথাও যাইবে না কলিকাতা ছাড়িয়া। মরিতে হয় এখানেই মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিও কিন্তু চাকুরি মিলিল না। বসু মহাশয় ঝাড়া জবাব দিলেন। এখন সুশ্রী চেহারার ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা জুলপি, ঘাড় বাহির করিয়া ঝুলছাটা, লপেটা জুতা পায়ে, থিয়েটারের রামের মতো গলা, এই সবাই চাই। বয়স হইয়া গেলে মানে এখন উহাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। পুরনো মেশেই উঠিয়াছিল, বারান্দাতে আছে, গোলাপির সঙ্গে দেখা করে নাই, এখন করিতে চাহেও না সে। অনাহারে 2 দিন কাটিল মধ্যে। অবশেষে একদিন আহিরিটোলার ঘাটেই গিয়া হাজির হইল। যদি হাত কাটা তেলওয়ালা সেই ছোকরার সঙ্গে দেখা হইয়া যায়। সে 12:30টার স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছিল। 7-8 দিন ক্রমাগত ঘুরিয়েও কিন্তু ছোকরার দেখা মিলিল না। কৃষ্ণলালের দুঃখ শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে, আর চলে না। আচ্ছা, সে ক্যানভাসেরই ভুলিয়া যাইতেছে না তো? আজ কতদিন চাকুরি নাই, কতদিন বক্তৃতা দিবার অভ্যাস নাই। চর্চা অভাবে শেষে কিনা ছোকরা ক্যানভাসেরেরা তাহাকে, কৃষ্ণলালকে ছাড়াইয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের ট্রেনের সুটকেসটি হাতে লইয়া ডালহাউসিয়া স্কোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের বক্তৃতা জুড়িয়া দিল। চর্চা রাখা দরকার তো বটেই, তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়। খরিদ্দার জোটে কিনা সে একবার দেখিবে। এখনও তাহার গলা আছে, থিয়েটারের রামের মতো গলাওয়ালা কোন ছোকরা ক্যানভাসার তাহার সঙ্গে পাল্লা দিবে সে দেখিতে চায়। দত্তপুকুরের বাতের তেল,
ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত শুলানি, হাত বেদনা, পিঠ বেদনা। ভদ্রমহোদয়গণ, এই ওষুধটি আজ 30 বছর ধরিয়া এই লাল দিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সগর্বে একবার চারিদিকে চাহিয়া দেখিয়া লইল। বেশ ভিড় জমিয়া গিয়াছে। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমায় একটা ছোট ফাইল। কৃষ্ণলাল গম্ভীরভাবে বলিল, আমার কাছে ঔষধ নেই। আমি বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক। যাদের দরকার হবে তারা 106-এর সি হরিদন পোদ্দারের লেনে বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের অফিসে আমার নামের এই স্লিপটা নিয়ে যান দয়া করে। টাকায় ছাড়ানা কমিশন পাবেন। দাঁড়ান, লিখে দিচ্ছি। দিন 5-6 কাটিল। কৃষ্ণলালের নেশা লাগিয়া গিয়াছে। সে বেলা 3টার সময় রোজ সুটকেস হাতে ঝুলাইয়া ডালহৌসি স্কোয়ারের মোড়ে গিয়ে বক্তৃতা জুড়িয়া দেয়। অফিস ফেরতা লোকেরা ভিড় করিয়া শোনে। সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে। এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া একেবারে তাহার সামনে আসিয়া দাঁড়াইলেন। কৃষ্ণলাল চমকিয়া উঠিল। বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নিত্যগোপাল বসু মহাশয় স্বয়ং। বসু মহাশয় কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া বলিলেন, শুনুন একবার এদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটাইয়া কিছু দূরে বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের মতো দাঁড়াইল। বসু মহাশয় বলিলেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আজ্ঞে একবার চর্চাটা রাখছি নইলে। বসু মহাশয় বলিলেন, তাই তো বলি, এই কি কাণ্ড! গতদিন 5-6-এর মধ্যে অফিসে আপনার নামের স্লিপ নিয়ে বোধ হয় 100 কি 150 খদ্দের গিয়েছে। এত ওষুধ বিক্রি গত কমাসের মধ্যে হয়নি। একে তো এই ডাল সিজন যাচ্ছে। আমি তো অবাক। সবাই বলে লাল দিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তারই মুখে শুনি। আমি বলি, আজ নিজে গিয়ে ব্যাপারটা কি দেখি তো নিজের চোখে। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনার এরকম কাজে। কৃষ্ণলাল বিনীতভাবে বলিল, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারদের মতো থিয়েটারের আমের গলা কোথায় পাবো, তবুও একবার দেখি। বসু মহাশয় বলিলেন, শুনুন, ওসব থাক। আপনি আজই অফিসে আসুন এক্ষুনি। আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্ট করলাম। 60 টাকা মাইনে পাবেন আর কমিশন। শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের একটু তালিম দিয়ে দেবেন, বুঝলেন না? আসুন চলে আমার গাড়িতে। সন্ধ্যাবেলা নবীনকুণ্ডুর লেনে খোলার ঘরের সংকীর্ণ রোয়াকে গোলাপি ক্যানেস্ত্রা কাটা থোলা উনুনে আঁচ দিয়া প্রাণপণে পাকার বাতাস করিতেছে। এমন সময় বাহিরে কে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে এসে এই জিনিসগুলো ধরো দেখি, হাত ভরে গিয়েছে।